ধর্মের লেবাস, মাথায় টুপি, মুখে দাড়ি আর নামের আগে আইনি রক্ষা কবচ, অ্যাডভোকেট। আপাত দৃষ্টিতে সমাজে যাকে দেখলে মনে হবে একজন সজ্জন ধার্মিক মানুষ, কিন্তু এই মুখোশের আড়ালে যদি লুকিয়ে থাকে এক নরপিশাচ, এক বিকৃত মানসিকতা, ড্রাগ অ্যাডিক্ট এবং ব্ল্যাকমেইলার। আইনের লোক দাবি করে ঠিক কতটা ভয়ঙ্কর লেভেলের অপরাধী হওয়া সম্ভব, আজ সাভার বিশেষ শো জিরো আওয়ারের অনুসন্ধানে উন্মোচিত হবে সেই রোমহর্ষক অধ্যায়। অনুসন্ধানের সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে, যেখানে অ্যাডভোকেট ইমরানের স্ত্রী নাহার কলি নিজের জীবনের চরম সত্য এবং ভয়ঙ্কর নির্যাতনের বিবরণ তুলে ধরেন। প্রথম বাচ্চা হওয়ার পর মারধর করত, কিন্তু দ্বিতীয় বাচ্চাটা হওয়ার পরে মারধরের পরিমাণ এমন বাড়ছে, আমার হাতটা পোড়া দিয়ে কি করছে দেখেন। তারপরে সে তো মাদকাসক্ত, ঘরে বিভিন্ন বন্ধু বান্ধব আইনা সে নেশা করে, বিভিন্ন মেয়েদেরকে আইনা সে বেড শেয়ার করে। তারপরে এমন কোনো মেয়ে বাদ নাই যে সে ওইসব মেয়েদের সাথে। অভিযোগ, তাকে জোরপূর্বক প্রতারণার ফাঁদে ফেলে প্রথম স্বামীর ঘর থেকে নিয়ে এসে বিয়ে করে এই ইমরান, কিন্তু বিয়ের পরই খসে পড়ে তার ভালো মানুষের মুখোশ। কলির সমস্ত স্বর্ণালঙ্কার কেড়ে নিয়ে তা বিক্রি করে দেয় ইমরান। কেন? কারণ ছিল নিজের প্রতিদিনের মাদকের টাকা জোগাড় করতে হয় ইমরানের। কিন্তু নির্যাতনের শুধু মাদকের টাকা চুরিতেই সীমাবদ্ধ ছিল না। কলির অভিযোগ আরো মারাত্মক। ইমরান শুধু নিজে মাদকাসক্ত নয়, সে তার নিজের ঘরেই গড়ে তুলেছিলেন ইয়াবা, গাঁজা আর মদের আখড়া। সেখানে নিয়মিত যাতায়াত ছিল তার মুহুরী মুক্তার, মাসুদ সহ বেশ কয়েকজন বন্ধুর। এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেই একই বাসায় বন্দী থাকে তাদের দুটি নিষ্পাপ সন্তান, 9 বছরের ছেলে নাইম এবং 5 বছরের মেয়ে নূর এবং তার স্ত্রী। অবুঝ শিশুদের চোখের সামনে প্রতিদিন চলতো এই মাদকের উৎসব। অভিযোগের সত্যতা যাচাই করতে জিরো আওয়ার টিম সরাসরি মুখোমুখি হয় অভিযুক্ত অ্যাডভোকেট ইমরানের, কিন্তু ক্যামেরার সামনেই দেখা যায় তার চরম অধ্যত্ত। সাংবাদিকদের উপস্থিতি তোয়াক্কা না করেই সে অবলীলায় ধূমপান করতে থাকে। যখন তাকে তার স্ত্রীর অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হয়, সে উল্টো কলির চরিত্র হরণ করতে শুরু করে। ব্যাপারে অভিমত হলো যে যৌতুকের জন্য আমি হাত তুলি নেই, আর এটা কখনোই সম্ভব না, কারণ আমার যৌতুকের প্রয়োজন নেই। ঠিক আছে, আমি আইনের লোক, আইন দিয়ে এমন কোনো কাজ করবো না যেক্ষেত্রে আমার বিরুদ্ধে কোনো আইনি ব্যত্যয় ঘটে। আর সত্যি কথা বলতে 10 বছর বিয়ে সম্পর্কে আমি কখনো আমার শ্বশুর বাড়িতে যাইও নাই, এক গ্লাস পানিও খাই নাই। এই দেখেন, এই জাফান মেঘবা, দেখেন উনি আমার কতটুকু বিকৃত মানে বেগুন দিয়ে সেক্স করতেছে। তারপরে ইমরান নির্দিষ্ট কিছু তারিখ দিয়ে কলির বিরুদ্ধে মিসবা নামের এক যুবকের সাথে পরকীয়ার দাবি করে। প্রাথমিক তদন্তে আমরা কলিকে সেই যুবকের সাথে চলে যাওয়ার সত্যতা পাই। জিরো আওয়ার অনুসন্ধানী দল খোঁজার চেষ্টা করে এর পেছনের মূল কারণ কি হতে পারে। কেন একজন মা তার সন্তানদের রেখে এভাবে চলে যেতে বাধ্য হলেন, কিংবা 10 বছরের একটি সংসার ছেড়ে যাওয়ার কারণ কি ছিল। কলির সাথে যোগাযোগ করা হলে বেরিয়ে আসে এক গা শিউরে ওঠা পৈশাচিকতার গল্প। গত 1.5 বছর ধরে ইমরানের নির্যাতনের মাত্রা রূপ নিয়েছিল বিকৃত লালসায়। মাদকের টাকা না পেলে কলিকে বেল্ট দিয়ে শরীরের অত্যন্ত সংবেদনশীল ও অভ্যন্তরীণ অঙ্গগুলোতে আঘাত করত এই ইমরান। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মাদকের টাকার জন্য নিজের বন্ধু আক্তারের শয্যাসঙ্গী হতেও কলিকে বাধ্য করার চেষ্টা করে সে। এগুলা কোন মেয়ে সহ্য করে বলেন? লাস্টে তার এক বন্ধু আক্তার আসছে, নেশাখোর, সেও তার সাথে আমার বেড শেয়ার করতে বলে। আমি না পারতে আমি ঘর থেকে বলে এসে বসছি। টাকার জন্য বিভিন্নভাবে মারধর করে। আমি নিজের বাসায় যখন ইমরানের মাদকের আড্ডা বসত, কলি তখন সন্তানদের বাঁচানোর জন্য শেষ দিকে পাশের বাসার শিউলি নামের এক নারীর ঘরে আশ্রয় নিতেন। আর এই অপরাধে ইমরান শিউলির উপরও চওড়া হয় এবং তাকে মারধরও করে। এক পর্যায়ে টিকটকের সূত্রে আলাপ হওয়া মিসবা নামের সেই যুবক কলির এই অবর্ণনীয় নির্যাতনের কথা জানতে পেরে সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ইমরানের মাদকের আড্ডায় হানা দিয়ে তাকে মারধর করে এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
কিন্তু চতুর ইমরান সে যাত্রায় বাচ্চাদের দোহাই দিয়ে আর এমন করবে না বলে মুচলেকা দিয়ে পার পেয়ে যায়। মুক্ত হয়ে ইমরানের নির্যাতনের মাত্রা আরো দ্বিগুণ হয়ে যায়। গত ঈদ উল ফিতরের রাতে কলিকে এমন ভাবে মারধর করা হয় তাকে সদর হাসপাতালে নিয়ে যেতে হয়, যার পুলিশ কেস রেকর্ড আজও বিদ্যমান। তারপর প্রাণ বাঁচাতে মিসবার সাহায্য নিয়ে ওই বাসা ছাড়েন তিনি, কিন্তু ইমরান এখানেই দমে যাননি। তার স্ত্রী হারানোর জন্য বন্ধুদের নিয়ে মিসবাকে তুলে এনে চরম মারধর করে, জোরপূর্বক তার ফোন কেড়ে নেয় এবং একটি মুচলেখা লিখে দিতে বাধ্য করে। এতক্ষণ আপনারা দেখছিলেন অ্যাডভোকেট ইমরানের নাহারের উপর রোমহর্ষক সব পৈশাচিক নির্যাতনের কাহিনী। কিন্তু সত্যের কি আসলেই কোনো একক পিঠ থাকে? জিরো আওয়ার অনুসন্ধানের চোখ যখন এই ঘটনার আরো গভীরে পৌঁছালো, তখন বেরিয়ে এলো এক ভিন্ন চাঞ্চল্যকর অধ্যায়। আমরা জানার চেষ্টা করি আসলে কি ঘটেছিল মিসবা এবং ইমরানের স্ত্রী নাহার কলির মধ্যে। তো যার কারণে আমার আস্তে আস্তে রাত 1টা বেজে গেছে। ওই 1টা পর্যন্ত সাইনবোর্ড আমার জন্য দাঁড়ানো। একটা সময় ওরে নিয়ে এখন তো আমার বাসার ভিতরে কেন বাসায় ঢুকে করে আমার লাগে ফোন দিতে হয়। তারপর একটা আছে ওই সিগন্যাল ওই দিন ওর সাথে আমি টিম রেখেছি। এটা আমার নিতে চাই না, ওর নিতে চাইছে। আচ্ছা জোর না কিছু না। এরপরে ভালো কথা আমার এই বাচ্চা ছাত্র আমি আসলে ভাবতাম যে এত তাড়াতাড়ি তোমার সাথে সবকিছু গেল, উনি কি আমার নিয়ে আমার ফাঁসি দিতে পারছি এমন তৈরি করে। আপনি তো তার সামনাসামনি তখন দেন না, ভিডিও তো তার যেমন দেন সামনাসামনি সে অনেক সুন্দর। আচ্ছা আমি প্রথমবার শিবির বাসায় থাকতে গেছি, বুঝছেন? শিবির বাসায় গেছি 10টা থেকে শিবির আমার বাসায় ঢুকেছি। শিবির প্রত্যেকবার গেলে আমি 2000 টাকা দিতাম, ওর বাসায় থাকতাম যে মানে প্রত্যেক মাসে 2-3 করে দেওয়া হইতো। এবারে নিয়ে সাথে আমার পরিচয় করে দিয়েছে, বুঝছেন? যে আমার বোনের মেয়ে আর যদি বলে না তো তাহলে ওই ইয়ে করো। আচ্ছা রিয়ার সাথে কথা হচ্ছে, রিয়ার মানে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, বুঝছেন? মানে প্রথমে এটা তো আমি জানি যে এটা একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, আর ইয়ের সঙ্গে আমাদের শেয়ার করে সব বলে। পরবর্তীতে এখন তো যাতায়াত আমাদের দূরে হয়, যাতায়াত হইতেছে সময় আপনার নির্বাচনের সময় আপনার কইতেছে শোয়েবে তুমি ফোন দিয়া দেখা তাহলে শোয়েব বাসা থেকে চলে যাবে। শোয়েবে এই যে ইয়ার নাম্বার আছে না, এর মাধ্যমে কত দেবে এর মাধ্যমে এর মাধ্যমে আসলে কত দিয়ে বলছে মানে একটু আমি কোথাও তুমি তো মানুষ ক্ষতি করছো, বাসায় থাকলে কিন্তু তুমি ফোন করে যাবো, তুমি যেখানে আসো দাঁড়াই যাও, বাসায় থাকো না 1 মিনিট থাকো না দিচ্ছি। এবার পরে আমার কোনো জ্যাম থাকে, ঠিক আছে আমি কত ছিলাম, বুঝছেন? আচ্ছা অনুসন্ধানে জানা যায় নাহার কলি মোটেও কেবল পরিস্থিতির শিকার ছিলেন না। ইমরান যখন বাসায় থাকতেন না, তখন নাহার কলি নিজেই মিসবাকে নক করতেন এবং তাকে নিজের বাসায় একাধিকবার ইন্টিমেট বা শারীরিক সম্পর্ক স্থাপনের সুযোগ করে দিতেন নিজেই। শুধু তাই নয়, এক পর্যায়ে ঘর ছেড়ে একেবারে বের হয়ে যাওয়ার পর টানা 1 মাস মিসবার টাকাতে বিলাসী জীবন কাটিয়েছেন ইমরানের এই স্ত্রী। এই জটলা পাকানো নোংরা সম্পর্কের সমীকরণ দেখলেই মনে পড়ে যায় মহাগ্রন্থ আল কোরআনের সেই বাণীর কথা, যেখানে মহান আল্লাহ তাআলা সূরা আন-নূরে 26 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষের জন্য এবং দুশ্চরিত্র পুরুষেরা দুশ্চরিত্রা নারীদের জন্যই। ইমরান এবং নাহার কলির এই জীবনের দিকে তাকালে এই আয়াতের নির্মম বাস্তবতাই যেন ফুটে ওঠে। একজন মাদকাসক্ত ও বিকৃত মস্তিষ্কের পুরুষের ঘরে শেষ পর্যন্ত এমন এক নারী স্থায়ী হয়েছিল যে স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষকে নিজের বিছানায় ডাকতে দ্বিধা করেনি। খারাপের সাথে খারাপ আর ব্যভিচারীর সাথে ব্যভিচারী, এটাই যেন এই নরকের অলিখিত নিয়ম। ইমরানের এই অপরাধের জাল শুধু তার স্ত্রীর উপরে সীমাবদ্ধ ছিল না, তার নিজের মামাতো বোন থেকে শুরু করে আত্মীয় স্বজন অথবা এলাকার সাধারণ নারীরাও তার কাছে নিরাপদ ছিল না। আমাদের মতো যারা ব্যক্তি আছে তারা যেন সতর্ক থাকে, সেটা প্রথম কোনো মহিলা বা পুরুষ কারণ যাতে ক্ষতি না করতে পারে সেজন্য আমার বলা। আজকে আমি সেফ থাকবো, আরেকদিন থাকবে না সেটা না। আর এটা হচ্ছে ওটা সমাজের একটি ডাস্টবিনের মধ্যে থাকে, কিনা থাকে না সেটির মতো, সেগুলো মানুষের কোনো অস্তিত্ব তার মধ্যে নাই বা মনুষ্যত্ব বোধ নাই, সে কোনো আপন পর বা সে কোনো আত্মীয় স্বজন কিছুই বুঝে না। সেটা এখানে টাকা ইনকাম, সেটা টাকা দিয়ে হোক, সেটা আপনার কোনো মেয়ে সংক্রান্ত ব্যাপারই হোক, সেটা নেশা করেই হোক বা কারো ক্ষতি করেই হোক, যেমন সে যদি কোনো মামলা থানার মধ্যে নেয় সেই মামলা কাজটা সে করেন। হ্যাঁ, আমি তার একজন পাই, সে মামলা নিয়ে যেমন ঝামেলা বাঁধে দেওয়ার পর সে ওই মামলাটা সে কি করে না
সেকেন্ডারি মানে সে সমাধান করে দেয় বা কোনো কিছু না করে না, সেই মামলার কাগজটা তাকে দিতে চায় না। যে আইনটা উকিলের কাছে সে মামলাটা করবে, সেই কাগজটা তাকে দিতে চায় না। ইভেন সে তার আত্মীয় স্বজন, দূরের মানুষ সবাইকে এরকম করে, বিশেষ করে তার টার্গেট থাকে যেসব মেয়েরা স্কুল পড়ুয়া বা যাদের আপনার হাজবেন্ড আছে বাইরে থাকে প্রবাসী, ইভেন যাদের বিরোধী, ইভেন যাদের হচ্ছে বিধবা, যাদের টাকা আছে যে তাদের কাছে টাকা নেওয়া যাবে, সে বিভিন্ন ধরনের চলাফেরা করে একই টাইম 8 জনের সাথে রিলেশন করে তারপরে সে ওসব এটা কেটে ফেলা তারপর সে টাকাগুলো নিয়ে এতে ফলা যায় কি হবে আপনি কি বলতেন? আপনি তো ওটা করে থাকেন। হ্যাঁ, আপনি তো মেয়েদের তো সে দেখা যাচ্ছে ইয়াং বয়সের মেয়েদের তো সে ভাই আছে, বোন আছে, কাহিনী যারা ফার্স্ট কাহিনী আছে, বাচ্চানি পাঠিয়ে আছে, তাদের তো শুধু শুধু থাকে, তাদেরকে বলে যে এই ছবি দেখা এলাকার ছেলেদেরকে বলে যে দেখ আমার সমাজে এরকম বলে তাদেরকে তোর সাথে কথা বলে দিব বা তোর সাথে প্রেম করে দিব, তো ওই ছেলেদেরকে টাকা খায় বা নেশা করায়, এইভাবে করে তাদেরকে স্থানীয় ছেলেদেরকে তারা তাদের থাকে। আর মেয়েদের সাথে যখন সম্পর্ক করে তখন মেয়ের সাথে কোনো কথা বলতে পারে, ভয়েস রেকর্ডিং রাখে, তারপর ভিডিও ফুটেজ রাখে, দেখে তখন মেয়েকে বলে দেখা যায় তোমার স্বামীকে জানিয়ে দিব, তোমার হাজবেন্ডকে জানিয়ে দিব, এরকম বলে টাকা নেয় বা আপনি বিপদে কথা বলে টাকা নেয়। একসময় দেখা গেছে তার সাথে এমন ভাবে মিশে গেছে, ওই যে বেড়ে সে বেরোতে পারে, টাকা ঠিক আছে বেরোতে পারে। আমার সেটা চাপ তৈরি করে যার মাধ্যমে সেই তার ব্যক্তির জন্য একটু সাথে তার এর মাধ্যমে তার পেশা বা যে আর্নিং সেটা বিজনেস করে। নেশা করে, হ্যাঁ। ইভেন সে এমন একজন মানুষ যে তার মানে মনে করেন তাকে সে বিশ্বাস করে সেই মানুষের কাছ থেকে জায়গা কিনে সে পথে জায়গা দেয় না, সে ভাই পথের জায়গাটা আলাদা বিক্রি করে, বা দেখা গেছে তার জায়গাটা মধ্যে কাগজের ঝামেলা আছে, ওই কাগজটা সারানোর কথা বলে সে দেখা গেছে যে আরো 5-7 টাকা সে হাতিয়ে নেয়। এরকম একদম বিষ্ণুকে আছে, আপনি বিভিন্ন জায়গা আছে আপনার এই যে এটা নাম কি এই যে ব্রিজের এই সাইডে না এই যে এই সাইডে ব্রিজটা গাছতলা ব্রিজ, এই গাছতলা ব্রিজের এখানে জায়গা আছে, বাবুরা আছে, বিভিন্ন জায়গায় সে জায়গা কিনার কথা বলে সে ঝামেলা জায়গাগুলো সে কিনা দেয়, তারপরে হচ্ছে মারপিট করে আবার সেই জায়গা থেকে এরকম 100 মানুষের রিপোর্ট পাওয়া যায়। এবং সে শুধু যে এখন নতুন হচ্ছে, একদম তখন ছিল তো কিন্তু জাস্ট সে কিন্তু একটা বিজনেস ছিল, সে একদম দোকান। এবং সে এটাও না, সে মেয়ে সংক্রান্ত বেশি ব্যাপারে দেখা যাচ্ছে যেসব ছেলেদের সাথে সে মিশে, এইসব ছেলেদেরকে সে কি করে মানে আমার সাথে একটা ইয়ে করলো, ধর্মের মা রাখলো, বোন রাখলো, এরকম করে সে মানুষের কাছে টাকা নেয়, পয়সা নেয়, তারপরে আবার দেখা গেছে যে সে বিপদগ্রস্ত মানুষকে প্রথমে সে ট্যাগ করে যে আপনার এটা সারিয়ে দিব, তারপর দেখা গেছে যে কথাটা বলে সে ওই লোকের টাকা খায়, আবার 400 টাকা বাকি করে দুজনের কাছে বেশি টাকা খায়, তারপর দেখা গেছে সে কেমন করে ব্যাপার আছে যে বিশেষ করতে পারছে সেনাবাহিনী তাকে তো একবার শুনছি যে কালীবাড়িতে তাকে এক মহিলা তাকে মারধর করছে, তারপরে ওনার অনেক আমলের অনেক আছে, আরেকজন লোক ছিল, সে আরেকজন নেতা ছিল হ্যাঁ, এবং সে ভোট করে যখন আমাদের সমাজে আন্দোলন হলো না ছাত্রদের, সে কয়েকটা ছাত্ররা সে কোপো দিচ্ছে এবং পুলিশের সাথে থাকে, সে এগুলো ছেলেরা মাথায় মারছে, সেই আছে। তারপরে এবং বাসা দিয়ে হ্যাঁ জড়িত ছেলেটা আমাকে চোখে দেখা, এবং ছাত্রবাসী অনেকেই জানে এবং সে আগে বিয়ে করছে, ওখানে তার আগের ঘরে 4টা মহিলা ছিল, ওই সংসারটা ভেঙে কসমস করে ওখানে টাকা পয়সা ওই মহিলা, এবং আমরা জানি যে স্বর্ণ হয় না, এগুলো নিয়ে আসে, তারপর ওই সংসারটা মহিলাটা ভেঙে নেয়। আইনি সহায়তার নামে কোনো নারী তার কাছে এলে কৌশলে তাদের গোপন ছবি বা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও বারবার ধর্ষণ করাই ছিল তার পেশা। এমনকি নিজের মামাদের ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। আদালতে কোনো মামলা এলে বাদী বিবাদী উভয় পক্ষকে ঝুলিয়ে রেখে নিজের স্বার্থ হাসিল করত এই আইনজীবী। আর তার এই সমস্ত অপরাধের পেছনে ক্ষমতার খুঁটি হিসেবে কাজ করত সাবেক মন্ত্রী দীপমণির নাম এবং ছাত্রলীগের তৎকালীন সভাপতি পারভেজ ও ফরহাদ সহ কিছু রাজনৈতিক প্রভাব। এই রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেই সে বছরের পর বছর পার পেয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের কাছে প্রমাণ মেলে নিজের ওয়াইফ কিংবা অন্য নারীদের সাথে কাটানো ছবি ভিডিও সে ব্ল্যাকমেইল করার জন্য ঢাল হিসেবে ব্যবহার করত এবং নিজের বন্ধুদের কাছে দিয়েও নিজের বিকৃত ক্ষমতা প্রমাণ করত। নাহার কলি চলে যাওয়ার পর ইমরানের জীবনে আসে নতুন সুযোগ। কলি যাওয়ার অল্প কিছুদিন পরেই মে মাসের শুরুতে ব্যাকডেটের ডিভোর্স দেখিয়ে ইমরান ঘরে নিয়ে আসে সুমিকে। কে এই সুমি? অনুসন্ধানে জানা যায় সুমি মূলত আরিফের স্ত্রী, যিনি একজন প্রবাসী। তার সাজানো সংসার ভেঙে নিজের দুটি প্রাপ্তবয়স্ক সন্তানকে ফেলে রেখে তিনি চলে আসেন ইমরানের এই নরকে। আমাদের মনে সন্দেহ জাগে কেন সুমি নিজের সন্তানদের ফেলে এই মাদকাসক্তের কাছে ছুটে এলো। আমরা কথা বলি সুমির আগের স্বামী আরিফের সাথে, তখন বেরিয়ে আসে আরো এক বিস্ফোরক তথ্য। এই বিয়ের অনেক আগে থেকেই সুমি ও ইমরানের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল, একসাথে নিয়মিত আড্ডা চলত। নাহার কলি ঘর ছাড়ায় সুমির জন্য ইমরানের ডেরায় পাকাপাকি ভাবে ঢোকার রাস্তা আরো সহজ হয়ে যায়। আমি রেলের কাঁচা কলোনিতে থাকি। আমি একজন কাতার প্রবাসী। আমার ওয়াইফকে একজন অ্যাডভোকেট মোহাম্মদ ইমরান খান সোয়েব আমার ওয়াইফকে সে ভাগিয়ে নিয়ে যায় এবং প্রতারণামূলক মিথ্যা প্রলোভন দেখিয়ে সে আমার ওয়াইফকে ভাগিয়ে নিয়ে যায়। আমি দেশবাসীর কাছে এবং কি
চাঁদপুর শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের কাছে আমি এই সুবিচার চাই। সুমিকে দিয়েই শুরু হয় ইমরানের নতুন বন্দোবস্ত। সুমির চাকরির সুবাদে ইমরান আরো বেশি লাভের আশায় তড়িঘড়ি করে ভাগিয়ে এনে বিয়ে করে। আমার বাবা একজন বিদেশি প্রবাসী, আমরা দুই ভাই বোন। আমাদের ছোটখাটো একটা সংসার ছিল, সাজানো গোছানো অনেক সুন্দরভাবেই চলতো। হঠাৎ আমার মা একজন পরকীয়া প্রেমিকের সাথে হাত ধরে আমার পরীক্ষা চলাকালীন চলে গেছে। আমার ভাইকে আর আমাকে একা রেখে। আমার বাবা তখন বিদেশে ছিল। একবার আমাদের দুই ভাই বোনের কথা ভাবলো না, আমরা এই নিষ্ঠুর মায়ের বিচার চাই, আর যে পরকের সাথে গেছে ওনারও বিচার চাই। সতেরোটার আগেরও সংসার আছে, ছেলে মেয়ে আছে, উনি তাদের কথাও ভাবলো না, আর আমার মা আমাদের কথাও ভাবলো না। দুইজন চলে গেছে আমাদেরকে বিয়ে করে আমার মা। আমরা এই নিষ্ঠুর মায়ের বিচার চাই আর পরকীয়া প্রেমিকের বিচার। এবং সুমি ইমরানের এই অন্ধকার জগতের সবকিছু পুরোপুরি ভাবে না জেনেই সন্তানদেরকে ফেলে চলে আসে ইমরানের কাছে। জিরো ওয়ার অনুসন্ধান স্পষ্ট, এরা আসলে কেউ কারো শিকার নয়, বরং এরা সবাই ইমরানেরই তৈরি করা একটি ভয়ঙ্কর অপরাধ চক্রের সক্রিয় এজেন্ট। নারী ব্যবসা, মাদক চোরাচালান আর সমাজের বিত্তশীলদের ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল করাই এই চক্রের মূল কাজ। আর এই পুরো সাম্রাজ্যের মাস্টারমাইন্ড স্বয়ং অ্যাডভোকেট ইমরান। আমাদের কাছে থাকা একাধিক বিশ্বস্ত সূত্রের দাবি, চাঁদপুর কুয়াখোলা এলাকায় এই সিন্ডিকেটের অপরাধ কার্যক্রম চলে প্রতিদিন প্রশাসনের নাকের ডগায়। ইমরান এতটাই নিচে নেমেছে যে সে নিজের গর্ভধারিণী মাকে ব্যবহার করেও নারীদের দিয়ে দেহ ব্যবসার এক গোপন জগৎ খুলে বসেছে। আর তার বৃদ্ধা মা এই অপকর্মে অপরাগতা প্রকাশ করলে নিজের মায়ের উপরও নেমে আসে অমানসিক নির্যাতন। এই সিন্ডিকেটে ইমরান প্রধান সহযোগী বা ক্লায়েন্ট হান্টিং এর মূল কাজটা করে তার মোহরি, মাসুদ ও আক্তার। মামলা বা আইনি সহায়তার নামে আসা ক্লায়েন্টদের ফাঁদে ফেলে গোপন ভিডিও বা বিভিন্নভাবে ব্ল্যাকমেইলের জন্য ছবি, ভিডিও সংগ্রহ করে তারা। লাখ লাখ টাকার ব্ল্যাকমেইলের খেলা চলে তাদের। ইমরান ও তার স্ত্রীদের এই নোংরা পরকীয়া, মাদক আর বিকৃতির বলি আজ 7টি নিষ্পাপ সন্তান। একদিকে নাহারকুড়ি তার দুই সন্তান নূর ও নাইমকে রেখেই চলে যায়, অন্যদিকে সুমিও তার দুটি প্রাপ্তবয়স্ক সন্তানকে ফেলে আসে। নাহারকুড়ির আগের সংসারে রয়েছে 3টি সন্তান। তারা আজ সমাজে বড় হচ্ছে এক চরম মানসিক যন্ত্রণা নিয়ে। তারা ভবিষ্যতে কোন পরিচয় নিজের মাকে সম্বোধন করবে? আর বর্তমানে ইমরানের ডেরায় বন্দি থাকা করে 2 সন্তান, 5 বছরের নূর আর 9 বছরের নাইমের শেষ পরিণতিটি কি হতে চলেছে? এই ভয়ঙ্কর অপরাধ ও মাদকের পরিবেশে বড় হতে হতে ওরাও কি কোনদিন হারিয়ে যাবে এই অপরাধের অন্ধকার রাজ্যে? ওরাও কি জড়িয়ে পড়বে মাদকের দুনিয়ায়? অন্যদিকে সুমি ইমরানকে বিয়ে করে চলে আসার পর তার ফেলে আসা 2টি প্রাপ্তবয়স্ক সন্তান যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, কেউ যদি কোনোদিন জিজ্ঞেস করে তাদের মায়ের পরিচয় কি, কি জবাব দেবে তারা? কিভাবে তারা বলবে যে তাদের মা পরকীয়া করে চলে যায় ইমরানের সংসারে? অতঃপর বিয়ের মাধ্যমে ইমরানের দেহ ব্যবসা আর মাদকের স্বর্গরাজ্যে জড়িত হতে হয়। এই আজীবন বয়ে বেড়ানোর ট্রমা আর সামাজিক লাঞ্ছনা এই নিষ্পাপ শিশুগুলোর জীবনকে কোন নরকের দিকে ঠেলে দিচ্ছে। আর কত মেয়ের জীবন নষ্ট হলে, আর কত নিষ্পাপ শিশুর শৈশব ও ভবিষ্যৎ এই ট্রমার সাগরে ডুবে গেলে থামবে এই নরপিশাচরা? চাঁদপুরের মতো ছোট একটি শহরে প্রশাসনের নাকের ডগায় বসে কিভাবে এই দ্রুত বিকৃত মানসিকতার ইমরান বছরের পর বছর মাদক ব্যবসা আর নারী দিয়ে দেহ ব্যবসার এই স্বর্গরাজ্য চালিয়ে যাচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের বিবেকবান মানুষের কাছে আজ এই তীব্র প্রশ্ন রাখছে জিরো আওয়ার টিম। এই শিশুদের বাঁচানোর জন্য, সমাজকে এই বিষাক্ত কীটদের হাত থেকে মুক্ত করার জন্য এখনই কি চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় নয়? অপরাধী যতই শক্তিশালী হোক, তার মুখোশ আমরা টেনে খুলবই। আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন আপনার আশেপাশের এমন সব অপরাধ জগতের। সতর্ক থাকুন, সোচ্চার হন, চোখ রাখুন সাবাতে।